আপনারা এখন স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে খেয়াল করে দেখবেন যে সবারই চুল পড়ে যাওয়ার একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। আর সেটা হচ্ছে সবারই মাথার উপরের অংশের চুল পাতলা হয়ে গিয়েছে বা একদম পড়ে গিয়ে টাক সৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু আশেপাশে মানে সাইডের চুল এবং পেছনের চুল কিন্তু পড়ে যায়নি, সেগুলো কিন্তু ভালোই আছে। 50 বছর বা তার অধিক বয়সের পুরুষদের মধ্যে প্রায় অর্ধেকেরই এই প্যাটার্নের হেয়ার লস থাকে। আর এর নামই হচ্ছে মেল প্যাটার্ন হেয়ার লস বা মেল প্যাটার্ন বাল্ডিং। কেউ কেউ এটাকে শুধু প্যাটার্ন হেয়ার লসও বলে থাকেন, আর মেডিকেলের ভাষায় এর নাম হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক হেয়ার লস। আমি সবগুলো নামই লিখে দিলাম যেন আপনাদের মধ্যে কেউ যদি বেশি আগ্রহী হয়ে থাকেন এই নামগুলো দিয়ে গুগলে সার্চ করে আরও বেশি তথ্য পেয়ে যেতে পারেন। যা হোক, এখন এই যে হেয়ার লসটা হচ্ছে, এটা মূলত আপনারা বুঝলেন যে উপরের চুলগুলোকেই এফেক্ট করে বেশি। কারো কারো ক্ষেত্রে সামনের হেয়ার লাইনটা পেছনে চলে যেতে যেতে একদম আস্তে আস্তে পুরো উপরের অংশটা টাক হয়ে যায়, এবং এটা কিন্তু আমারও কিছুটা হয়েছে। যেমন আমি যদি আমার টিনেজ বয়সের সাথে কম্পেয়ার করি তাহলে বলবো যে আমার হেয়ার লাইন প্রায় 1 ইঞ্চির মতো পেছনে চলে গিয়েছে, এবং এটা যথেষ্ট কমন একটা বিষয়। যা হোক, এখন কথা হচ্ছে যে এরপরেও আমার যতটুকু চুল রয়েছে কেউ আমাকে এখন পর্যন্ত টাক বলে না, কিন্তু আমারই কিছু ফ্রেন্ড আছে যাদের মাথা পুরো চকচকে টাক হয়ে গিয়েছে এবং তাদের বয়স আমার কাছাকাছি। তো এখন আমরা জানবো যে কী কী কারণে কিছু কিছু মানুষের মেল প্যাটার্ন বাল্ডনেস অনেক দ্রুত হয়ে যায় এবং কিছু কিছু মানুষের এ ধরনের টাক পড়ে না। তাহলে ফ্যাক্টরগুলো কি? প্রথম ফ্যাক্টর হচ্ছে হরমোনাল ফ্যাক্টর। আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন রয়েছে। এই টেস্টোস্টেরন এক ধরনের অ্যান্ড্রোজেন হরমোন। এই কারণে এই ধরনের হেয়ার লসকে আমরা অ্যান্ড্রোজেনেটিক হেয়ার লস বলি। এই টেস্টোস্টেরন হরমোন ভেঙে গিয়ে তৈরি হয় ডিএইচটি বা ডাইহাইড্রোটেস্টোস্টেরন। সেটি মাথার উপরের যে স্কাল্প রয়েছে সেখানে গিয়ে চুলের গোড়াগুলোকে অনেক ছোট করে ফেলে এবং দুর্বল করে ফেলে, যার ফলে অল্প একটু টান লাগলেই চুল উঠে যায়। এটাই কিন্তু মেল প্যাটার্ন হেয়ার ফলের মেইন যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। এবং এই একই কারণে আমরা কিন্তু মহিলাদের মধ্যে ঠিক এই প্যাটার্নে হেয়ার লস দেখি না, কারণ মহিলাদের শরীরে টেস্টোস্টেরন অনেক কম। মহিলাদের হেয়ার লস হলেও সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে একই রকম হয়, এমন না যে একদম উপরের টাক পড়ে গেল, সাইডে কিছু হলো না বা পেছনে কিছু হলো না। মেল প্যাটার্ন হেয়ার লসের অন্যান্য কারণের মধ্যে রয়েছে বংশগত কারণ, মানে যাদের বাবা চাচা মামা এদের মাথায় টাক রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের হেয়ারফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বয়সের সাথেও এটার একটা সম্পর্ক রয়েছে, বয়স যত বাড়তে থাকবে এ ধরনের বাল্ডনেস বা টাক পড়ে যাওয়ার সম্ভাবনাও তত বাড়তে থাকবে। যাদের বয়স 40-এর উপরে এবং মাথায় টাক পড়ে গিয়েছে তাদেরও যখন বয়স 14-15 ছিল তখন কিন্তু অনেক চুলই ছিল। তো বয়সের সাথে এটা সম্পর্ক আপনারা ইজিলি বুঝতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে যে হেয়ার ফলের জেনারেল কিছু কারণ রয়েছে, যে কারণগুলো এই মেল প্যাটার্ন বাল্ডনেসের প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে। এর মধ্যে একটি হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে হচ্ছে পুষ্টির অভাব। আমরা অনেক সময় অনেক কিছুই খেয়ে থাকি, কিন্তু খাওয়া এবং পুষ্টি কিন্তু সবসময় সেম না। যেমন হেয়ারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রোটিন, তারপর ভিটামিন ই, ভিটামিন ডি, জিঙ্ক, বায়োটিন এগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার খাবারে এগুলো পরিমিত পরিমাণে আছে কিনা সেটাও কিন্তু দেখা অত্যন্ত জরুরি। এছাড়া অন্যান্য কিছু হরমোনের সমস্যাতেও অনেক সময় চুল পড়ে যায়, যেমন থাইরয়েড হরমোনের সমস্যা। শারীরিক বা মানসিক স্ট্রেস থাকলেও চুল পড়ে যাওয়ার প্রক্রিয়া অনেক ত্বরান্বিত হয়, কারণ স্ট্রেস থাকলে বডিতে স্ট্রেস হরমোন নির্গত হয় এবং সেগুলোও চুলকে অনেক দুর্বল করে ফেলে। এছাড়া স্ট্রেসফুল সময়ে চুলের গ্রোথটা স্থিতিশীল হয়ে যায়, যেটাকে আমরা টেলোজেন ফেজ বলি। তখনও কিন্তু হেয়ার ফলের একটা টেন্ডেন্সি বেড়ে যায়। কিছু ঔষধ রয়েছে, যেমন রক্ত পাতলা করার কিছু ওষুধ, তারপরে ক্যান্সারের পেশেন্টরা যে কেমোথেরাপি নেয়, এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও অনেক সময় চুল পড়ে যায়। কিছু মেডিকেল কন্ডিশন রয়েছে, যেমন কারো যদি মাথায় খুশকি থাকে বা মাথায় অন্য ধরনের কোনো ইনফেকশন বা চুলকানি থাকে তখনও কিন্তু হেয়ার ফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিছু রিউমেটিক রোগেও কিন্তু হেয়ার ফল হয়, যেমন এসএলই। তো এরকম হেয়ার ফলের অনেক কারণ রয়েছে, এবং এগুলো যাদের মেল প্যাটার্ন বাল্ডনেস আছে তাদের যদি থাকে তাহলে তাদের হেয়ার ফলের প্রক্রিয়াটি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে চুল পড়ে যাওয়ার পেছনে কি কি কারণ। এর মধ্যে কিছু কিছু কারণ আমরা কন্ট্রোল করতে পারি, কিছু কিছু পারি না। যেমন নিউট্রিশন ডেফিসিয়েন্সি, মানে পুষ্টির অভাব থাকলে আমরা পুষ্টিকর খাবার খেয়ে সেটাকে কন্ট্রোল করতেই পারি, কিন্তু বয়স বৃদ্ধি এবং বংশগত বিষয়টি আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারি না। এখন আমরা
মেল প্যাটার্ন বাল্ডনেসের কিছু ট্রিটমেন্ট সম্পর্কে জেনে নিই। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে কিছু ঔষধ দিয়ে ট্রিটমেন্ট। ওষুধের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মিনোক্সিডিল এবং ফিনাস্টেরাইড। এই ওষুধগুলো বাংলাদেশে প্রেসক্রিপশন মেডিসিন, সুতরাং আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন নিয়ে তারপরেই কিনতে যাবেন। কিন্তু কিছু কিছু দেশ রয়েছে যেখানে মিনোক্সিডিল প্রেসক্রিপশন মেডিসিন না। যেমন আমি মালয়েশিয়াতে প্রায় 2 বছর ছিলাম, তখন কিন্তু আমি সুপারমার্কেট থেকে মিনোক্সিডিল কিনতে পেরেছিলাম উইদাউট এনি প্রেসক্রিপশন। সো আপনারা যারা প্রবাসীরা আছেন আমার ভিডিও দেখেন, আমি জানি অনেকেই দেখেন, আমার অ্যানালাইটিক্সে আমি দেখি আমার ভিডিও সৌদি আরব, মালয়েশিয়া এবং ইংল্যান্ড থেকে দেখা হয়। আপনারা চাইলে হয়তোবা প্রেসক্রিপশন ছাড়া মিনোক্সিডিল কিনতে পারবেন, কিন্তু বাংলাদেশে যারা অবস্থান করছেন তারা পারবেন না, তারা ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন। মিনোক্সিডিল ওষুধটি আমি নিজেও কিছুদিন ব্যবহার করেছিলাম এবং আমার মনে হয়েছে যে এটা আমাকে কিছুটা হলেও উপকার দিয়েছে। তবে এটার উপকার পেতে আপনাকে 6 মাস বা তার অধিক অপেক্ষা করতে হবে এবং রেগুলার 6 মাস ওষুধ দিতে হবে, তারপরেই এটার উপকার আপনারা পেতে পারেন। তবে কিছু কিছু মানুষের হেয়ার ফল এতই বেশি থাকে যে তাদের কোনো ওষুধ টষুধ দিয়ে তেমন একটা লাভ হয় না, তখন তাদের আরও অ্যাডভান্সড ট্রিটমেন্ট লাগে। এর মধ্যে রয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন। হেয়ার ট্রান্সপ্লান্টেশন বলতে আমরা সাধারণত যেটা বুঝাই যে পেছনের চুলগুলো আস্তে আস্তে উঠিয়ে সামনে লাগিয়ে দেওয়া। এতে করে পেছনের চুল হয়তো 1 ইঞ্চি কমে যায়, কিন্তু সামনের অংশ বা উপরে যে টাক পড়ে গিয়েছে সেই অংশগুলো কভার হয়ে যায় এবং দেখতে আগের থেকে অনেক ভালো লাগে। লো লেভেল লেজার থেরাপি দিয়েও এর কিছু ট্রিটমেন্ট করা যায়। অনেকগুলো সেশন লাগে লেজার থেরাপির, সেগুলো আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে ভালো মতো বুঝিয়ে বলবেন। আর ইদানিং প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি বা পিআরপি থেরাপি অনেক পপুলার হয়ে যাচ্ছে। অনেক কিছুতেই দেখা যাচ্ছে যে পিআরপি ইউজ করা হচ্ছে, যেমন হাড় ভেঙে গেলে সেখানে পিআরপি দেওয়া হচ্ছে, তারপর যাদের অ্যাকনি স্কার আছে তাদেরও দেওয়া হচ্ছে, আবার যাদের হেয়ার ফল হচ্ছে তাদেরও দেওয়া হচ্ছে। পিআরপির প্রক্রিয়ার জন্য প্রথমে রোগীর শরীর থেকে রক্ত কালেকশন করা হয়, তারপর সেখান থেকে প্লাজমা মানে রক্তের যে পানির মতো স্বচ্ছ অংশ সেটা আলাদা করে ফেলা হয় এবং সেখান থেকে প্লেটলেটগুলোকে কনসেন্ট্রেটেড করে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পিআরপি তৈরি করা হয় এবং সেই পিআরপি তখন রোগীর যে স্কাল্প রয়েছে স্কাল্পে একটা ইঞ্জেকশন দিয়ে পুশ করে দেওয়া হয়। এখন এই যে প্রক্রিয়াটি, এটিতে বাইরের কোনো ওষুধ টষুধ দেওয়া হয় না, রোগীরই শরীরের একটা অংশ দেওয়া হয়। সো এটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এবং অনেকেই এটির মাধ্যমে উপকৃত হয়েছেন। অনেক রোগী রয়েছেন যারা লেজার থেরাপি এবং পিআরপি থেরাপি নিতে চান না, কারণ এগুলো অনেক ব্যয়বহুল এবং অনেকগুলো সেশন লাগে, যা রোগীর জন্য ইনকনভিনিয়েন্ট হতে পারে। তাদের জন্য বিভিন্ন ধরনের উইক্স বা হেয়ার প্যাচেস রয়েছে, বা সোজা বাংলায় নকল চুল রয়েছে। আশা করি মেল প্যাটার্ন হেয়ার লস নিয়ে একটা মোটামুটি ভালো ধারণা আপনারা পেয়েছেন, আর এমনিতে হেয়ার ফলের পেছনে অন্যান্য যে কারণগুলো রয়েছে সেটা সম্পর্কে আপনারা যথেষ্ট জানতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর এ ধরনের আরও তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।